আসল আম্মু, ও আসল আম্মু, তুমি জানো আমার ওই আম্মু আমাকে ছেড়ে মেজো বাবার সাথে এসে এখানে থাকে। আমি আসল আম্মু না মা, আমি তোমার আম্মু, শুধু আম্মু। তুমি আম্মু হলে ওই আম্মু কি? বাবা তো বলেছে ওটাই আম্মু। বাবা সামান্য ভুল বলেছে, আমি আম্মু। আর ওইটা ছোট আম্মু, তোমার ছোট আম্মু। তোমায় আদর করে। মাথা নাড়িয়ে মায়ের গালে হাত বুলিয়ে দিল মৌমি। ভাঙ্গা ভাঙ্গা নরম স্বরে বলল, অনেক করে। এখানে আসার সময় তো ছোট আম্মুই আমাকে সাজিয়ে দিয়েছে। আমাকে সুন্দর দেখাচ্ছে না? খুব সুন্দর লাগছে আমার মাটাকে। এই যে তোমার আইসক্রিম এসে পড়েছে, আমি খাইয়ে দিই। দাও। আগে বাবা আর পুপু খাইয়ে দিত, এখন থেকে তুমি দেবে। ও আম্মু, তুমি সবসময় আমায় খাইয়ে দেবে তো? জবাব দিল না জ্যোতি। দীর্ঘ শ্বাস ফেলে আইসক্রিম তুলে যত্ন সহকারে মুখে পুরে দিল মৌমির। প্রায় 2.5 বছর হতে চলল নিজের সাজানো গোছানো সংসার ফেলে চলে এসেছে জ্যোতি। কম কষ্টে এই কদম উঠায়নি সে। ধৈর্যের বাঁধ যখন কোনোভাবেই বাধা মানছিল না, তখন একরকম নিরুপায় হয়ে কাজটি করতে হয়েছিল তাকে। তবে সেই বাড়ি ছেড়ে আসার পর মেয়ে ছাড়া দ্বিতীয় কোনো কারণে কখনোই কোনো আফসোস হয়নি তার। স্বাধীনভাবে চলতে হস্তক্ষেপ করা, বাজে ব্যবহার, বাড়িতে কাজের লোক থাকতেও সংসারের সকল কাজ তার উপর চাপিয়ে দেওয়া, সবটা সামলে উঠতে উঠতে হাঁপিয়ে পড়েছিল সে। তার সামনে আজ যে লোকটি নির্বিকারভাবে বসে রয়েছে, সেই দিনগুলোতেও সে নির্বিকারই ছিল। না তার ছিল আত্মসম্মান বোধ, না হৃদয়। গায়ে মাখার সাবান থেকে শুরু করে 2 টাকার জিনিস কিনতেও তাকে হাত পাততে হতো তার বাবার কাছে, যা আদৌ কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব কিনা জানা নেই। তবে তার পক্ষে এসব মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কষ্ট হতো নিজের স্বামীকে আত্মমর্যাদাহীন ভাবতে, এমন এক লোকের পাশে নিজেকে কল্পনা করতেও অস্বস্তি হতো। বাবা কেন তাকে এমন এক ছেলের হাতে তুলে দিল, যার নিজস্বতা বলতে কিছুই নেই? পায়ের পাতা থেকে মাথার চুল অবধি যার ছিল বাবার দখলে। বাবার কথা চোখ বুজে মেনে নেওয়াই ছিল যেন তার জীবনের প্রধান লক্ষ্য। তাই তার বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর যখন আলাউদ্দিন শেখ নানান আজে বাজে কথা রটালো, তখনও সে তা অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছে। কখনো খোঁজ নিয়ে দেখলো না আদৌ সে কোনো ছেলের সঙ্গে পালিয়েছে কিনা। নির্বোধদের যেমন বুঝিয়ে লাভ নেই, তেমন সেও আর বোঝাতে যায়নি মাজহারুলকে। অবশ্য সত্যটা জেনেও কিছুই করার ছিল না তার। বাবার সিদ্ধান্তের উপর কথা বলার সাহস তার নেই। তবে লোকটি সৎ ছিল, চরিত্রবান ছিল, কিন্তু বেকুব এক লোকের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলা তার পক্ষে অসম্ভব ছিল। আম্মা, তাড়াতাড়ি খাও, আবার বাসায় যেতে হবে। মাজহারুলের কথায় চোখ মুখ কুঁচকে ফেলল জ্যোতি। বিষণ্ণ মুখে বলল, এত জলদি কেন? আমি আজ সারাদিন মৌমির সঙ্গে সময় কাটাতে চাই। এতক্ষণ যাবৎ মা মেয়ের মধুর মিলনের দৃশ্যে হাসি মুখে অবলোকন করলেও এ পর্যায়ে চোখ মুখ গম্ভীর হয়ে এলো মাজহারুলের। ভারী গলায় সে বলল, শুধু শুধু মায়া বাড়িও না। মায়া কি কখনো কম ছিল? কম ছিল কিনা জানা নেই, তবে মায়ার ঘাটতি তো ছিল। নয়তো তুমি 7 মাসের একটি দুধের বাচ্চাকে ফেলে ওভাবে অন্য ছেলের হাত ধরে চলে যেতে পারতে না। গোপনে দীর্ঘশ্বাস ফেলে জ্যোতি বলল, আমার মেয়ের প্রতি আমার মায়া নিয়ে কথা উঠিও না। আমি ওকে ছেড়ে নয়, নিয়েই আসতে চেয়েছিলাম। তোমার বাবা মা, আমার আব্বা আম্মা ভুল কিছু করেনি। তুমি পরিবর্তন হওনি, কোনো দিক দিয়েই পরিবর্তন হওনি। তুমি তো হয়েছো, এটাই কি যথেষ্ট নয়? মাজহারুলের কথার জবাব দিল না জ্যোতি। মেয়ের মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতেই ফোন বেজে উঠল তার। স্ক্রিনে একবার চোখ বুলিয়ে রিসিভ করে ধরা গলায় জ্যোতি বলল, আমার হয়ে গেছে। তুমি গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়াও, আমি আসছি। তুমি কি কাঁদছো? না, তুমি এসো। এত দ্রুত মেয়েকে দেখা হয়ে গেল। আরো কিছুক্ষণ থাকো, আমার সমস্যা নেই, আমি আছি আশেপাশেই। তোমার সমস্যার কথা আমি কখনোই ভাবিনি, আর না আজ ভাবছি। তুমি এসো। কল কেটে মেয়ের মুখ নিজের দিকে ঘোরালো জ্যোতি। সময় নিয়ে ভালোবাসার পরশ বুলিয়ে দিল পুরো মুখে। খুব ভালোবাসে আম্মু তোকে, খুব। আবারও কাঁদছো? এত কাঁদো কেন তুমি? জানি না মা, তুই আমাকে ভুল বুঝিস না। উঠে দাঁড়ালো জ্যোতি। গম্ভীর মুখে বসে থাকা মাজহারুলের কোলে মৌমিকে দিয়ে ব্যাগ এবং ফোন হাতে সে দ্রুত পা বাড়ালো রেস্তোরাঁর বাইরের দিকে। সেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে এক ভদ্রলোক। এই লোকেই কি সে, যার জন্য সকল কিছুকে তুচ্ছ করে তাকে এবং তার সন্তানকে ফেলে চলে গিয়েছিল জ্যোতি? বুকের ভিতরটা অদ্ভুত এক যন্ত্রণা শুরু হলো মাজহারুলের। লম্বা একটি দম ছেড়ে সেদিক থেকে নজর সরিয়ে মেয়ের দিকে দিল সে। চুপচাপ বসে আইসক্রিম খাচ্ছে মৌমি। তার সেই অতি আকাঙ্ক্ষিত মা তাকে ফেলে আবারও চলে যাচ্ছে।
সেদিকে সামান্য ভ্রুক্ষেপও নেই তার। শুক্রবারের মতো একটি দিনে বাসায় থেকেও উল্লাসের দেখা পাওয়া আমাবস্যার চাঁদ হয়ে উঠেছে মেজবাহর। রাতে সেই যে তার কপালে পিচ্ছি আদর দিয়ে ঘুমিয়ে পড়েছিল, সেই শেষ। রান্নাঘরে গিয়ে মেয়েটিকে দুদণ্ড মন ভরে দেখবে, সেই উপায়ও নেই। মুন্নি সরকার এবং অনা বেশ আটঘাট নেমে পড়েছে উল্লাসের পিছনে। অবশ্য একদিকে ভালোই হয়েছে, কোনো কাজ উল্লাসের একা করতে হচ্ছে না, মেয়েটির উপর চাপ কম পড়ছে। তাছাড়া অনাকে নিয়ে যে ভয় ছিল, আপাতত সেটিও আর নেই। সবটা সুন্দরভাবে বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে দিয়েছে সে অনাকে। অবশ্য তা মানাতে প্রথমে অনা আহ্লাদ করলেও পরবর্তীতে টাকা ঢেলে শান্ত করা হয়েছে তাকে। মাঝে মাঝে নিজের বোনকে নিয়ে যথেষ্ট সন্দেহ হয় তার। এত দুষ্ট কেন মেয়েটি? তাদের 3 ভাইয়ের মাঝে এমন তো হয়নি কেউ। আপনার চা। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল মেজবা। রাত 8টার উপরে বাজে। এখন আবার কিসের চা? চা তো সন্ধ্যায় একবার সে খেয়েছে। উদ্বিগ্ন মনে চায়ের কাপ হাতে নিয়ে বেড সাইড টেবিলে রেখে আবারও বইয়ের পাতায় নজর দিল মেজবা। ছোট্ট এই মেয়েটির জন্য সে যতটা ব্যাকুল, মেয়েটিও কি ততটাই ব্যাকুল, তা জানার ক্ষুদ্র প্রচেষ্টা। শুনুন, বলো। বই থেকে চোখ উঠান। বইয়ের পাতায় তাকানোর নিজেরও কোনো ইচ্ছে ছিল না মেজবাহর। তাই একবার উল্লাসের বলা মাত্র বই ফেলে তার দিকে নজর দিল মেজবা। এবার হয়েছে, হয়েছে। এবার উঠে দাঁড়ান। কেন? উঠে দাঁড়াবো কেন? দাঁড়ান না। একটু দাঁড়ালে কি হয়? তোমার কথাবার্তায় আমার সন্দেহ লাগছে। দুষ্ট এক হাসি দেখা ঠোঁটের কোণে ফুটল উল্লাসের। বালিশে হেলান দিয়ে বসে থাকা মেজবাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে তার বুকে মাথা গুজল সে। নিজের হাত জোড়া দিয়ে আঁকড়ে ধরল মেজবাহর পিঠ। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল মেজবা। তবে পর মুহূর্তেই উল্লাসের স্পর্শে বুকের বাম পাশটায় ধকধকানি শুরু হলো তার। হাত পা জমে ঠান্ডা বরফে রূপ নিতেই অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল তার পুরো শরীর। মুন্নি ভাবি বলেছে, স্বামীরা যখন স্ত্রীর জন্য অস্থির হয়ে ছটফট করতে থাকে, তখন তাকে শান্ত করতে ভাবি আদর দিতে হয়। 2 হাতে উল্লাসীকে নিজের বুকে চেপে ধরল মেজবা। চোখ জোড়া বুজে সজোরে একটি নিঃশ্বাস ভিতরে টেনে নিয়ে ক্ষীণ স্বরে বলল, তাই? হ্যাঁ, একটু ধীরে ধরুন না, দম বন্ধ হয়ে আসছে। মৃদু স্বরে হেসে উঠল মেজবা। হাতের বাঁধন শিথিল করে উল্লাসের চুলের মাঝে নাক ডুবিয়ে বলল, এখন ঠিক আছে? হ্যাঁ। এই, তোমরা কি করছো আমাকে ফেলে? ও মেজো বাবা, তুমি ছোট আম্মুর চুল খাচ্ছ কেন? চুল কি খাওয়ার জিনিস? হঠাৎ দরজার পাশ মৌমির কথা শুনে দ্রুত উল্লাসীকে ছেড়ে দিল মিসবাহ। উজ্জ্বল চোখে মুখ ভর্তি হাসি নিয়ে সে পা বাড়ালো মৌমির দিকে। তাকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ আম্মা, চুল তো খাওয়ার জিনিসই। তুমি কখনো খাওনি? এসো, আমরা দুজন মিলে তোমার ছোট আম্মুর চুল খাই। ছোট আম্মুর চুল কিন্তু হেব্বি টেস্টি। ভ্রুজোড়া কুঁচকে ফেলল উল্লাসী। বিস্ময় নিয়ে বলল, কি বলেন এসব? চুল কখনো খাওয়া যায়? ও মা, তুমিও জানো না? চুলও খাওয়া যায়, খুব খাওয়া যায়। ধুর, কি যে বলেন না। দ্রুত পায়ে উল্লাসী এগুলো রান্নাঘরের দিকে। মুন্নি ভাবির কথা মতো অসময়ে চা এনে এ কি শুনল সে, তার চুল নাকি হেব্বি টেস্ট। ঘেমে একেবারে নিয়ে উঠেছে অনা। রান্নাবান্না তার ধাঁচে নেই। আর না সে কখনো নিজের ইচ্ছেতে রান্নাঘরে ঢুকেছে। তবে আজ উল্লাসের জন্য ঢুকতে হলো। ছোট্ট একটি মেয়ের উপর সকল কাজ চাপিয়ে পায়ের উপর পা তুলে খেতে অস্বস্তি হচ্ছিল। ঘরে এসে ফ্যান চালিয়ে বিছানায় শরীর মেলে দিল অনা। কিছুক্ষণ সেভাবেই কাটানোর পর হঠাৎ ফোনের কথা স্মরণ হতেই চারপাশে নজর বুলিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো সে। ছোট্ট একটি নোকিয়া সেট। ফোনটি বেশ কদিন আগেই তাকে দিয়েছে এমাত, যা দিয়ে লুকিয়ে লুকিয়ে বেশ ভালোই প্রেম চালাচ্ছে দুজনে। তবে এ কি, ইমাদের এতগুলো মিস কল! অস্থির মনে ব্যালকনিতে এসে ইমাদের নাম্বারে কল দিল অনা। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো ওপাশ থেকে ইমাদের সাড়ার। তুমি ফোন কোথায় রাখো বলো তো? এক সময়ও ফোন করে খবর পাওয়া যায় না। ইমাদের গলার আওয়াজে স্বস্তি ফিরল অনার মনে। শীতল কণ্ঠে সে জবাব দিল, আরে, লুকিয়ে লুকিয়ে এর চেয়ে বেশি সম্ভব নয়। তাছাড়া ভাইয়ারা সবসময় আশেপাশেই থাকে। এতবার কল করেছিলে কেন? কিছু বলবে? হ্যাঁ, তুমি একটু বেলকুনিতে এসো, আমি 2 মিনিটের মাঝে আসছি। অবাক হলো অনা। ভ্রু কুঁচকে বলল, ব্যালকনিতে আসবো মানে? তুমি ঢাকায় এসেছো? জি ম্যাম। আসতে হলো। স্তব্ধতা কাটিয়ে উঠতে পারলো না অনা। ঠোঁটে মুখে একরাশ হাসির ঝলক ফুটিয়ে তুলল। তুমিও না? আচ্ছা, তাড়াতাড়ি এসো। আমি বেলকুনিতেই আছি। এই তো এসে পড়েছি।
ল্যাম্পপোস্টের মৃদু আলো ইমাদকে দেখা মাত্র মধুর আবেগে বুকের ভিতরটা কেঁপে উঠল অনার। সুদর্শন এক পুরুষ ইমাদ, মাথা ভর্তি ঘন কোঁকড়ানো চুল, বেশ ছোট ছোট দুটি চোখ, পুরু ঠোঁট, চওড়া কাঁধ, ফর্সা গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে ইমাদের মাঝে রয়েছে চোখ ধাঁধা লাগানোর মতো রূপ, যা একজন মেয়েকে নিজের দিকে আকর্ষিত করার মতো যথেষ্ট। সেই সুদর্শন পুরুষ যখন সমস্ত পৃথিবী বলে তার মতো একটি মেয়েতে মত্ত থাকে, সেখানে কি নিজেকে ভাগ্যবতী ভাবলে ভুল হবে? ভালোবাসি অনা, খুব ভালোবাসি। চোখ জোড়া জলে ভরে উঠল অনার। ধরা গলায় নাক টেনে সে বলল, আমিও বাসি। পাগল মেয়ে, কাঁদছো কেন? সকলে মিলে খেতে বসেছে রাতের খাবার। পাশের বাড়ির হাসান সাহেব সহ তার স্ত্রীও যোগ দিয়েছেন এই আয়োজনে। পাশেই মৌমিকে কোলে চাপিয়ে একটি চেয়ারে বসে পোলাও খাইয়ে দিচ্ছে উল্লাসী। তার দিকে তাকিয়ে গোপনে একটি দীর্ঘশ্বাস ফেলল মাজহারুল। সকালে আইসক্রিম শেষ হতেই মৌমি খোঁজ করেছিল জ্যোতির। ফুপিয়ে কেঁদেছিল তার কাছে যাবে বলে। তবে বাড়ি ফিরে উল্লাসীর দেখা পাওয়া মাত্র জ্যোতিকে ভুলে গেছে সে। মুখের ফাঁকে একটি বার উচ্চারণ করেনি জ্যোতির নাম। অথচ তার এই অবুঝ মন বারে বারে ভাবছে জ্যোতিকে। জ্যোতি কেন চলে গেল তাকে ফেলে? একটু কষ্ট হলেও কি ছোট্ট মৌমিকে নিয়ে সুখে ছিল না তারা? বাবা, তুমি খাচ্ছ না কেন? মৌমির ডাকে চিন্তার বেড়াজাল ছিঁড়ে বাস্তবে প্রবেশ করলো মাজহারুল। ম্লান হেসে খাবার মুখে পুরতেই আবারও মৌমি বলল, ও বাবা, জানো, মেজো বাবা একটু আগে ছোট আম্মুর চুল খাচ্ছিল। উল্লাসের হাতের পোলাও মাংস বেশ আরাম করেই খাচ্ছিল মেজবা। হঠাৎ মৌমির এমন কথা শুনে চোখ কপালে উঠে গেল তার। মুখের উচ্ছিষ্ট খাবার কোনো মতে গিলে মৌমিকে ইশারায় চুপ করতে বলতেই পাশ থেকে উল্লাসী বলল, আরে বোকা মেয়ে, চুল খাচ্ছিল না, চুলে আদর করছিল। চুল কি খাবার জিনিস নাকি? হ্যাঁ, তো মেজো বাবাই তো বলল চুল খাওয়া যায়। আমি আর মেজো বাবা মিলে তোমার চুল খাবো। মৌমির কথা শেষ হতেই এসে উঠল মুন্নি সরকার। মেজবাহর দিকে তাকিয়ে বলল, শুনেছিলাম প্রেমে পড়লে নাকি প্রেমিকেরা অখাদ্য কুখাদ্য সবই পেট পুড়ে নেয়, তাই বলে চুল? আরে ভাবি, চুল খাচ্ছিল না তো, আদর করছিল। ও মা, তাই? চুলেও আদর করা যায়? কিভাবে করে রে? খাবার তালা ছেড়ে হাত উঠিয়ে হালকা কেসে উঠল মেজবা। তবে তাকে উপেক্ষা করে আবারও উল্লাসী বলল, হ্যাঁ, রোজ রাতেই তো করে। অনেকক্ষণ সময় নিয়ে চুলের ঘ্রাণ নেয়, তারপর কিছু চুমু। মাঝপথে উল্লাসীকে থামিয়ে দিল মুন্নি সরকার। এই মেয়ে আসলেই অবুঝ। পাশেই ভাসুর বসে থাকতে তার প্রশ্নে যে এত খোলামেলা ভাবে উত্তর দিবে উল্লাসী, তা জানলে কখনোই এ ধরনের প্রশ্ন করতো না সে। নিজেরই এখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এই মেয়েকে কবে বুঝ দেবে উপরওয়ালা? সকল কাজ সেরে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে ঘরে এলো উল্লাসী। সারাদিন আজ কম ধকল যায়নি। সকালে ঘুম থেকে উঠেই তাকে লেগে পড়তে হয়েছে রান্না বান্নার কাজে। পরবর্তীতে দুপুরের দিকে একটু সময় পেলেও মুন্নিভাবের সঙ্গে বসে সে এবং অনা আপা দুজনে মিলে একটি সিনেমা দেখেছে। সিনেমাটি বাংলা নয়, অন্য ভাষার, যার পুরোটা দেখে কিছুই বুঝে উঠতে পারেনি সে। ফ্যানের পাওয়ার বাড়িয়ে বিছানায় বসলো উল্লাসী। প্রচুর গরম পড়েছে। ফ্যান ছাড়া এক মুহূর্ত টেকাও যেন দায় হয়ে পড়েছে। ওড়না বিছানার এক কোণায় খুলে রেখে চুলগুলো ছেড়ে দিল সে। চুলের ভিতর ঘেমে ভিজে একাকার হয়ে পড়েছে। না শুকিয়ে এভাবে শুয়ে পড়লে অর্ধেক চুল ঝরে যাবে। তাছাড়া যেভাবে চুল পড়া শুরু হয়েছে, তাতে টাকলা হতেও আর বেশি দিন বাকি নেই। বেলকুনি ছেড়ে ঘরে ঢুকে নীরবে উল্লাসীকে কিছুক্ষণ লক্ষ্য করলো মেজবাহ। দিনে দিনে মেয়েটি যেন দুই চোখের মণি হয়ে যাচ্ছে তার। যতদূর চোখ পড়ছে শুধু তাকেই দেখতে পাচ্ছে সে। তবে তার মনের গহীনে যে মেয়ের কাল্পনিক ছবি আঁকা, সে তো উল্লাসীর মতো নয়। উল্লাসী ছোট, অবুঝ, তবে তার পছন্দ প্রাপ্তবয়স্ক একটি পরিণত মেয়ে, যার চিন্তা ভাবনা কাজকর্ম সবটাই হবে একেবারে নিখুঁত। কিন্তু উল্লাসী একদম তার উল্টো। সে এতটাই অবুঝ যে আজ তাদের মাঝের কিছু মুহূর্তের কথা খাবার টেবিলে সকলের সামনে বলে বেশ লজ্জায় ফেলে দিয়েছিল তাকে। 14 বছরের কোনো মেয়ে এতটাও অবুঝ হয়? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মিসবাহর। উল্লাসী যেভাবে বেড়ে উঠেছে, তাতে কি অবুঝ হওয়াটাই স্বাভাবিক নয়? সকলের নিজস্ব একটি কল্পনার জগৎ থাকে, তাকে ঘিরে বিচরণ করে, নানান স্বপ্ন দেখে, তা ভরে তুলতে ব্যাকুল। কিশোরী কাতারে কোনোভাবেই ফেলা যায় না উল্লাসীকে। কল্পনার জগতে বিচরণ করতেও লাগে একটি সুস্থ স্বাভাবিক জীবন। রসহীন জীবনে আর যাই হোক, প্রেম ভালোবাসা নিয়ে ভাবার মতো অবস্থা থাকে না।
মায়ের মৃত্যুর স্মৃতিচারণ, প্রতিবন্ধী বোনকে নিয়ে যেখানে তার চিন্তাভাবনা থেমেছিল, সেখানে এসব রঙিন দুনিয়ার মাখামাখি নিয়ে তার ধারণা না থাকা অসম্ভব কিছু নয়। আপনি ওখানে কি করেন? ঘুমোবেন না? না, তুমি ঘুমো বললেই হলো। একা একা আমার ঘুম আসে না। তাছাড়া আমার আদর, ওটা কে দেবে শুনি? উল্লাসের কথার কোনো জবাব না দিয়ে স্টাডি টেবিলে এসে বসলো মেজবা। সামনে থাকা একটি বই খুলে একের পর এক পেজ উল্টানো শুরু করলো ধীরে ধীরে। প্রতিদিন মেজবাহর আদর মাখা চুমু নেওয়া যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে উল্লাসীর। অদ্ভুত এক ভালো লাগা কাজ করে লোকটি আশেপাশে থাকলে। কপালে ঠোঁটের ছোঁয়া, মাথায় হাত বুলিয়ে না দিলে ঘুম যেন কেঁদে বলে ওঠে, ওসব ছাড়া আমরা তোমার কাছে আসবই না। একরাশ হতাশা নিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল উল্লাসী। মেজবাহুর মুখোমুখি দাঁড়িয়ে আহ্লাদে গলায় বলল, দেবেন না আদর? সত্যিই দেবেন না? ওহ, কেন? 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 কিছু কি করেছি আমি? বই থেকে নজর উঠিয়ে উল্লাসীর দিকে তাকিয়ে মেজবা বলল, কি করনি তুমি? স্বামী স্ত্রীর মাঝে যাই হোক না কেন, তাকে সবার সামনে ওভাবে বলতে হয়? ওরা যে ভাবছিল আপনি চুল খাচ্ছিলেন, তাই তো ওদের বললাম। ভাবলে ভাবুক। মৌমি পিচ্চি, একা বলে বলেই থেমে যেত। তোমাকে এই মাঝে মাতব্বরি কে করতে বলেছে? বড় ভাই ছিল, হাসান ভাই ছিল, ওনারা কি ভাবলো? লজ্জায় আমি ওনাদের মুখোমুখি হতে পারছি না। এক মুহূর্ত নীরব থেকে ধীর কণ্ঠে উল্লাসী বলল, ঠিক আছে, আর কখনোই বলবো না, কসম। গুড। এবার তো আসুন। মাথা নেড়ে মেজবা বলল, মোটেও না। আমি আর তোমার কাছেই ঘেঁষবো না। দেখা যাবে আজ রাতে কিছু করলেই কাল সকালেই তুমি সবাইকে বলে আমার ইজ্জতের রফাদফা বানিয়ে দেবে। সত্যি বলবো না আর। উহ, হ্যাঁ, উহ, হ্যাঁ, 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 আর বলবো না তো। এই যে কান ধরলাম। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদু হাসলো মেজবা। কি আছে এই বাচ্চা মেয়েটির মাঝে, যা চুম্বকের মতো সর্বক্ষণ টানতেই থাকে তাকে? উঠুন না। উঠছি রে বাবা, উঠুন, উঠুন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবা। দুই হাতের আঁচলে উল্লাসীর মুখ ধরে কপালে একটি চুমু দিতেই ফোন বেজে উঠল তার। হ্যালো। ফোনের ওপাশ থেকে ইভানার স্বর শোনা মাত্র কপাল কুঁচকে ফেলল মেজবা। একরাশ বিস্ময় নিয়ে বলল, তুই? এই নাম্বার কার? তুই কি বাংলাদেশে? হ্যাঁ। তোকে ছেড়ে আর কয়দিন থাকবো বল? তাই চলে এলাম সব ছেড়ে। ঠাট্টা রাখ। কবে এলি? আর জানালিও না তো। তুই জানিয়েছিস তোর বিয়ের কথা। লিমন না বললে আমি এখনো কিছুই জানতাম না। তা আছিস কেমন তোর বাচ্চা বউকে নিয়ে? হাত ঘড়িতে সময় দেখে নিল জ্যোতি। বিকেল 4:25। অফিস থেকে বেরিয়ে জ্যাম থাকলে ধানমন্ডি পৌঁছাতে পৌঁছাতে ঘন্টা দুয়েক লেগে যাবে। তবে তার মেয়ের সাথে তো দেখা হবে। সেক্ষেত্রে ক্লান্তি অবসাদ কিছুই আসে যায় না। ফাইলপত্র গুছিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল জ্যোতি। ভ্যানিটি ব্যাগ হাতে দরজার দিকে এগোতেই ফোনের রিংটোন বেজে উঠল তার। তুমি অফিস থেকে বেরোবে কখন? ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রাশেদ রহমানের কথা শুনে বিরক্ত হলো জ্যোতি। ভ্রু কুঁচকে বলল, কেন? আমি তোমাকে পিক করতে আসছি। আসতে হবে না। আমি এখন মৌমির সাথে দেখা করতে ধানমন্ডি যাচ্ছি। 2 দিন আগেই না দেখা করলে, আজও আবার দেখা করতে হবে? প্লিজ রাশেদ, এ নিয়ে তোমার কোনো মতামত আমি চাইছি না। মৌমিকে নিয়ে কথা বলার অধিকার তোমার নেই। আমি অধিকারের প্রসঙ্গে আসছি না। তবে আজ আমি ঢাকার বাইরে যাচ্ছি। যাবার আগে আমাদের একবার দেখা হবার প্রয়োজন ছিল। তুমি ঘুরে এসো। না আমি কোথাও যাচ্ছি, আর না তুমি। দেখা হবে। রাখছি। ফোন কেটে হন্যে পায়ে অফিস থেকে বেরিয়ে পড়ল জ্যোতি। মৌমির জার্নিতে কষ্ট হয়, তাই মেজবাহুর বাসা ধানমন্ডি হবার কারণে তাকেই সেদিকে যেতে হচ্ছে। তবুও মেয়েকে দেখার সুযোগ সে মোটেও খোয়াবে না। বেশ কিছুক্ষণ যাবৎ রেস্তোরাঁয় বসে অপেক্ষা করে যাচ্ছে মাজহারুল জ্যোতির। মেয়েকে দেখার জ্যোতির বারবার অনুনয় উপেক্ষা করতে পারেনি সে। কেনই বা সে ঢাকায় এলো? আর কেনই বা জ্যোতির সাথে মেয়েকে দেখা করালো সে? একবারের দেখায় ভুলে গিয়েছিল মৌমিতার মাকে। তবে এভাবে দ্বিতীয় তৃতীয়বার চলতে থাকলে তা আদৌ কি কখনো সম্ভব হবে? চিন্তায় নিমগ্ন ছিল মাজহারুল। হঠাৎ জ্যোতির ডাকে হুঁশ ফিরল তার। লম্বা একটি দম ছেড়ে সে গম্ভীর মুখে বলল, আজই শেষ। আর না তুমি কখনো মৌমিকে দেখতে চাইবে, আর না আমি তোমার কথায় আসব। মৌমিকে নিজের বুকে চেপে ধরল জ্যোতি। মাজহারুলের মুখোমুখি চেয়ারে বসতে বসতে বলল, যতদিন ঢাকায় আছো আমি রোজই আমার মেয়ের সাথে দেখা করতে চাই। চাই বললেই হবে না। এতে মৌমির তোমার প্রতি মায়া জন্মাবে। কষ্ট হবে তোমায় ছাড়া থাকতে। কান্নাকাটি করবে। তাই বলেই কি আমি আমার মেয়েকে কাছে পাবো না?
মেয়েকে কাছে পাওয়ার মতো তুমি কখনোই কোনো কাজ করনি জ্যোতি। নিশ্চুপ হয়ে গেল জ্যোতি। মেয়ের মাথায় শত শত ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে বলল, কান্নাকাটি করলেই বা কয়দিন? একদিন, 2 দিন, তারপর আবারও আমায় ভুলে যাবে। কি মা, মনে রাখবি আমায়? মায়ের কথায় মাথা নেড়ে আবারও খেলায় ব্যস্ত হয়ে পড়ল মৌমি। 2 দিন আগের দেখা সেই মানুষটিকে আজ কি মনে নেই তার? গোপনে একটি দীর্ঘশ্বাস ফেলল জ্যোতি। বিমর্ষ মুখে বলল, দেখেছো, ও আমায় ভুলে গেছে। জানো, মাঝে মাঝে খুব কষ্ট হয় আমার। কেন? মেয়ের জন্য। মায়ের আদর ছাড়া মেয়েটি বেড়ে উঠেছে। ভাবলেই বুকের ভিতরটায় মুচড়ে ওঠে। তুমি এখনো বিয়ে করনি কেন? জবাবে ক্ষীণ গলায় মাজহারুল বলল, বিয়ের প্রয়োজন বোধ করিনি কখনো। মৌমির মা প্রয়োজন, মায়ের আদর ভালোবাসা প্রয়োজন। আমি সবটাই দিচ্ছি, এখন দিচ্ছ, কিন্তু মৌমি যখন বড় হবে তখন ও তোমার সাথে সবকিছু শেয়ার করতে পারবে না। তুমি বিয়ে করে ফেলো মাজহার। চোয়াল শক্ত হয়ে এলো মাজহারুলের। শক্ত গলায় সে বলল, আমাকে আর আমার মেয়েকে আমাদের হালে ছেড়ে দাও, আমরা নিজেদের গুছিয়ে নেব। বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জ্যোতির। স্বাভাবিক গলায় সে বলল, ঠিক আছে, খাবার অর্ডার করো। আজ রাতের খাবার তোমার পছন্দ অনুযায়ী হবে। আমার পছন্দ তোমার ভালো লাগবে না, তুমিই বরং করো, আমি মানিয়ে নেব। ব্যাচমেট হলেও বাংলাদেশে থাকতে যে মুখটি অপরিচিত ছিল, ইংল্যান্ডে একসময় সেই মুখটি হয়ে গিয়েছিল মেজবাহর একমাত্র কাছের বন্ধু। প্রয়োজন অপ্রয়োজনে না ডাকতেই সর্বক্ষণ যাকে কাছে পেয়েছে সে আর কেউ নয়, ইভানা। দীর্ঘ 1 বছর পর যার সাক্ষাৎ পেয়ে মনটা আনন্দে ভরে উঠল মেজবাহর। ইভানাকে চেম্বারে বসিয়ে রুগী দেখার ঝামেলা মিটিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়ল মেজবাহর বাসার উদ্দেশ্যে। রান্নার কাজ সেরে টেলিভিশন দেখতে বসলো উল্লাসী। মৌমি বাসায় নেই, বড় ভাই তাকে নিয়ে বেরিয়েছে। অনা আপা বাসায় থাকলেও সে ঘরের দরজা বন্ধ করে কিছু একটা করছে। এমত অবস্থায় এ বাড়িতে আসা, প্রথম দিকে একা সময় কাটানো দিনগুলোর কথাই বারে বারে মনে পড়ছে। সে সময় একা একটি ঘরে বসে থাকতেও গলা শুকিয়ে এসেছে তার। একরাশ আতঙ্ক গলা চেপে ধরেছে। চ্যানেল বদলিয়ে সোফায় শরীর মেলে দিল উল্লাসী। উনি কখন আসবেন? আসার কি সময় হয়নি? প্রায় সাথে সাথেই তার কানে বেজে উঠল কলিং বেলের শব্দ। রিমোট দেখে উৎফুল্ল মনে সেদিকে এগুলো উল্লাসী। উনি এসেছেন বোধহয়। এই যে, যাকে দেখার জন্য জ্বালিয়ে যাচ্ছিলি আমায়, এই সে। মেজবাহুর কথায় উল্লাসীকে পর্যবেক্ষণ করে ফ্ল্যাটের ভিতরের দিকে পা বাড়ালো ইভানা। ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। ব্রিফকেস টেবিলে রেখে মেজবাহু নিজের শরীর এলিয়ে দিল সোফায়। সকল ক্লান্তি মেটাতে সজোরে একটি নিঃশ্বাস ফেলে চোখ জোড়া বুঝল সে। সমঝোতা বুঝিস তুই? বুঝলে চাইল্ড ম্যারেজ করতি না। এই উল্লাসী, তুমি ওদিকে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো। দরজা আটকে এগিয়ে এলো উল্লাসী। দুজনের মাঝে এতক্ষণ যাবৎ বলা কথাগুলো তার কানে এলেও তা বুঝতে ব্যর্থ হয়েছে সে। তাছাড়া মেয়েটি কে? উনি তো প্রতি রাতে একাই বাড়ি ফেরে। আজ সাথে করে কাকে বয়ে এনেছেন? তোমার হাতের রান্না খাবার জন্য এলাম। তা আজকে কি রান্না করেছো? ইভানার প্রশ্নের জবাবে উল্লাসী বলল, মাংস আর মাছ। যাও, দ্রুত গুছিয়ে ফেলো, আই অ্যাম হাংরি। উল্লাসী স্থান ত্যাগ করতেই মেজবাহুর দিকে এগিয়ে এলো ইভানা। কপালে হাত ছুঁয়ে দিয়ে বলল, মাথা ব্যথা? একটু। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো ইভানা। ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, বাচ্চা বউ আছে, কি কাজে? রাতে ইচ্ছে মতো সেবা নিয়ে নিবি, তোরই তো শোক। আমিও ভাবছি বাচ্চা একটা বর খুঁজে নেব। মৃদু স্বরে হেসে উঠল মেজবা। শীতল গলায় বলল, কিছুক্ষণ আগেই বললি অসমঞ্জতায় তুই বিশ্বাসী নস। তুই তো বিশ্বাসী। একবার না হয় তোর পথেই হাঁটলাম। রাতের খাবারের পদ দুটো থাকলেও মেজবাহুর কথা মতো তা বাড়িয়ে বেশ কয়েক পদের করলো উল্লাসী। খাবার শেষে মিষ্টি জাতীয় পদের জন্য করলো পায়েস। সব গুছিয়ে টেবিল সাজাতেই ঘর থেকে বেরিয়ে এলো অনা। ভ্রু কুঁচকে জানতে চাইলো, ভাইয়ার সাথে কে বসে আছে? জানি না। জানো না মানে? আচ্ছা, আমি শুনে আসছি। অনা ড্রয়িং রুমের দিকে পা বাড়াতেই ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো উল্লাসী। উনার সাথে আসা মেয়েটি ধবধবে সাদা বর্ণের, শারীরিক গঠন বেশ পুরু, মাথা ভর্তি সোনালি রঙের চুল যা পুরো পিঠে ছড়িয়ে রয়েছে, প্রতিমার মতো বিশাল টানা টানা দুটি চোখ, দ্যুতিময় ঠোঁট যার কোনায় লেগে রয়েছে হাসি। থুতনিতে সামান্য বাজ পড়ার কারণে গোলমাল মুখে মেয়েটিকে নাদুস নুদুস লাগছে। আরে, এত শর্ট টাইমের মাঝে কতগুলো আইটেম করে ফেলেছো। মশাকে কি এমনিই লাকি বলি?
ইভানার কথায় সামান্য হেসে মেজবা বলল, আসিস তো কদিন দেশে, রোজ এসে খেয়ে খেয়ে যাবি, বুঝবি ছোট্ট মরিচের ঝাঁজ কত। হা হা, আই ক্যান সে ইট নাও। বাই দা ওয়ে, এটা কি? রুই মাছের ঝোল। উল্লাসী, ঝাল কম দিয়েছো তো? মাথা নেড়ে মেজবাহর কথায় সম্মতি জানালো উল্লাসী। ভালো লাগছে না তার। ইভানা মেজবাহর পাশের চেয়ারে বসার পর থেকেই অদ্ভুত এক অনুভূতি হচ্ছে মনের ভিতর। অস্থিরতায় আচ্ছন্ন হয়ে টেবিলের অপর প্রান্তে গিয়ে মেজবাহর মুখোমুখি বসে পড়ল উল্লাসী। তার স্থানে কেন বসেছে মেয়েটি? পুরো টেবিল জুড়ে আর কি ফাঁকা জায়গা ছিল না? উল্লাসী, লেবু নেই? মেজবাহর প্রশ্নের জবাবে মান ভরা গলায় উল্লাসী বলল, না নেই। ইস, একটু মনে করিয়ে দেবে না? মনে নেই। পাশ থেকে অনা বলল, আম্মা তো অনেক লেবুই পাঠিয়েছিল। ওগুলো শেষ। হ্যাঁ। বলো কি, কে খেলো এত? জানি না। অস্বস্তি হলো উল্লাসীর। লেবু আছে, ফ্রিজেই আছে। তবে কেন যেন মিথ্যে বলতে ইচ্ছে হলো। তবে কাজটা কি ঠিক হলো? হবে না কেন? অবশ্যই হয়েছে। তাহলে লিমনের ওখানে কবে যাচ্ছিস? শুক্রবারে যাই। সবাই মোটামুটি সেদিন ফ্রি আছি। ওকে, দেন। এটাই কিন্তু ঠিক থাকলো। আজ তোর বউয়ের হাতের খাবার খেলাম। ফ্রাইডেতে লিমনের বউয়ের। জীবন আমার ফুরফুরা। হাসলো মেজবা। ইবানার থালায় মাংস তুলে দিতে দিতে বলল, শুধু হলো না তোর হাতের খাবার খাওয়া, তবে আশা রাখছি সেটাও দ্রুত হয়ে যাবে। শীঘ্রই হবে। বিয়ে করব সামনে। তারপর তাকে দিয়ে রান্না করিয়ে সব মশামাছিকে ইনভাইট করব। এসে শুধু গিলে গিলে যাবি। অট্ট হাসিতে ফেটে পড়ল মেজবা। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পিঠে একটি চাপড় দিয়ে ইবানা বলল, ডন লাভ মশা। এভাবে ভেটকাইলে বুকে লাগে। চোখ মুখ কুঁচকে ফেলল উল্লাসী। এ কেমন মেয়ে? স্বামীকে দিয়ে রান্না বান্না করাবে। তাছাড়া মেয়েটি এভাবে উনাকে মারলো কেন? আর উনিই বা কিছুই বললেন না কেন? খাবারে মন দিতে পারল না উল্লাসী। খানিকটা নড়ে চড়ে বসে সে ইভানার উদ্দেশ্যে বলল, আপনি উনাকে মশা কেন বলেন? ইংল্যান্ডে থাকতে তোমার বর আমার পিছনে মশার মতো ঘুরঘুর করতো, তাই মশা ডাকি। বুঝেছো পুচকি? চোয়াল শক্ত হয়ে এলো উল্লাসীর। পুচকি কাকে বললেন উনি? তাকে? কোন দিক দিয়ে পুচকি সে? তার যে বিয়ে হয়ে গেছে, এটা কি দেখেন না উনি? থমথমে গলায় উল্লাসী আবারও বলল, আপনি উনার কি হন? মৃদু হেসে ইবানা বলল, বেটার হাফ। পাশ থেকে মেজবা উল্লাসীর দিকে হাত বাড়িয়ে বলল, ঠাট্টা রাখো। উল্লাসী ছোট মাছটা এগিয়ে দাও তো। এটা সামান্য খেয়ে দেখ। আমার মনে হয় না উল্লাসের চেয়ে ভালো ছোট মাছ কেউ কখনো রাখতে পারে। জ্যোতির চোখ মুখ জল জল করছে। মেয়েকে কাছে পেয়ে কি সত্যি সে খুশি? তাহলে সেদিন তাকে কেন ফেলে চলে গিয়েছিল? এ প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে মাঝারুল। হয়তো একসময় মৌমিও এ প্রশ্নের উত্তর খুঁজবে। তার মতো একদিন সেও উত্তরের দেখা না পেয়ে ভুলে যাবে সকল পিছুটান। যা লোক দেখানো হলেও আদৌ মন থেকে ভোলা কি সম্ভব? দীর্ঘশ্বাস ফেলে হাত ঘড়ির দিকে নজর দিয়ে মাজহারুল বলল, এবার ওঠা দরকার। সে কথার জবাব না দিয়ে মৌমির মুখে খাবার তুলে দিল জ্যোতি। আজ সে মাজহারুলের কাছে কিছু চাইবে, যা হয়তো বাজে, অযৌক্তিক। একজন নারী হিসেবে যা চাওয়া মোটেও শোভন নয়। তবে সে চাইবে। সময় নিয়ে নিজের মনের কথা গুছিয়ে নিল জ্যোতি। তারপর ক্ষীণ স্বরে বলল, শোনো, হুম, আজ রাতটা আমি মৌমির সঙ্গে কাটাতে চাই। প্লিজ, না করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই প্রথম, এই শেষ। বুকের ভিতরটা কেঁপে উঠল মাজহারুলের। নিজেকে সামলে গম্ভীর মুখে সে বলল, অসম্ভব। প্লিজ। সম্ভব নয়। ও আমাকে ছাড়া থাকবে না। রাতে উঠে আমাকে না পেলে কাঁদবে। তুমিও থাকবে আমাদের সাথে। তোমার মাথা ঠিক আছে? আছে। আমি তোমার কাছে জীবনে অনেক কিছু চেয়েছি, কিন্তু কখনোই তুমি আমার আবদার পূরণ করতে পারোনি। আজ না হয় আমার করা শেষ আবদারটা তুমি রাখো। বুকের ভিতরে মুড়ে থাকা যন্ত্রণাদায়ক অতীত আবারও মাথাচাড়া দিয়ে উঠল। লম্বা একটি দম ছেড়ে ঘাড় নেড়ে মাজহারুল বলল, এটা অসম্ভব জ্যোতি। তুমি চাইলেই সম্ভব। সম্ভব নয়। তাছাড়া আমি মেজবাহকেই বা কি বলবো? বলবে কোনো এক ফ্রেন্ডের বাসায় রয়েছো। আর তোমার স্বামী? থেমে গেল জ্যোতি। দীর্ঘশ্বাস ফেলে থেমে থেমে বলল, আমরা হোটেলে থাকবো। তুমি বললেই আমি পাশাপাশি দুটি রুম এখনই বুক করে ফেলবো। প্লিজ মাজহার, একটি রাত তোমার কাছে আমি ভিক্ষে চাই। আমার মেয়ের সাথে আমি অন্যায় করেছি, তবে আমি খারাপ মা নই। বুকের ভিতরটায় হালকা ব্যথা অনুভব করলো মাজহারুল। কেন সে ফেলতে পারে না জ্যোতির আবদারগুলো? আগেও এমনও হাজার আবদার করে বসেছে জ্যোতি, তখনও সেই আবদারগুলো পূরণ করতে না পারায় বুকের ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। তবে সেদিনও তা বোঝেনি জ্যোতি।
আর না বোঝে আজ। মেয়েটি এত অবুঝ কেন? গোপনে একটি দীর্ঘশ্বাস ফেলল মাজহারুল। সরল গলায় বলল, ঠিক আছে, তবে এই শেষ। মাথার উপরের চাঁদ আলো বিলিয়ে যাচ্ছে, তবুও ব্যালকনিতে জ্বলা আলোর কাছে এই আলো বড়ই ম্লান। আমাদের এই উন্নতি প্রযুক্তির কাছে জ্যোৎস্না রাত দিনকে দিন বেশ ফিকে পড়ে যাচ্ছে। লোডশেডিং ছাড়া এর সৌন্দর্য যেন আজকাল উপভোগ করা অতি দুরূহ ব্যাপার। ঘড়ির কাঁটায় সময় দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ইভানা। এগিয়ে গেল সামনের দিকে, চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে উদাস গলায় বলল, তুই ভালো আছিস তো? তোর কি মনে হয়? আছিস, অনেক ভালো আছিস। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মেজবাহ বলল, বলতে পারিস। কখনোই ভাবিনি উল্লাসীকে নিয়ে আমিও একদিন ভাববো। বুকের ভিতরটায় টিপ টিপ করে উঠল ইভানার। ধীর গলায় সে বলল, আমার এখন বেরোনো উচিত। উল্লাসীর কাছ থেকে বিদায় নিয়ে মেজবাহুর দিকে তাকালো ইভানা। ঠোঁটের কোণায় সামান্য হাসি ঝুলিয়ে ধীরভাবে তাকে জড়িয়ে ধরে বলল, কাল তাহলে দেখা হচ্ছে। না, কাল সম্ভব না। তুই বরং পরশু আয় চেম্বারে। গ্রেট। বেরিয়ে পড়ল ইভানা। মেজবাহ সুখে আছে, প্রচুর সুখে আছে। তৃতীয় কোনো ব্যক্তি হিসেবে নয়, বরং একজন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে চায় সে মেজবাহর জীবনে। দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো সে। লিমনের নাম্বারে একটি মেসেজ সেন্ড করতে ওপাশ থেকে প্রায় সাথে সাথেই কল এলো লিমনের। যেন তার একটি মেসেজের আশায় বসেছিল সে। জ্বলন নাকি ভালোবাসার বহিঃপ্রকাশ বলতেই পারিস। সেদিন মেজবাহ জেলাস ফিল করেছিল, আজ উল্লাসই করছে। তাহলে কি ওরা একে অপরকে খুব ভালোবাসে? ফোনের ওপাশের একটি দীর্ঘশ্বাস ছেড়ে লিমন বলল, এটাও বলতে পারিস। তা কোথায় আছিস তুই? জাহান্নামে। প্রচুর কষ্ট হচ্ছে রে। তোকে এ কারণেই আমি আসতে নিষেধ করেছিলাম। মাই ফাকিং মাইন্ড, আই অ্যাম টোটালি হেল্পলেস ইন দিস ম্যাটার ম্যান। ওকে, আই কল ইউ লেটার। বাই। ইভানা কল কেটে দিতে লম্বা একটি নিঃশ্বাস ফেলে বিছানায় ঘুমিয়ে থাকা অপর্ণার দিকে তাকালো লিমন। ১ বছর হতে চলল। পরিবারের পছন্দে বিয়ে করেছে সে মেয়েটিকে। শারীরিক মানসিক সকল দিক থেকে স্ত্রী হিসেবে মেনে নিলেও আজও মন থেকে মুছে ফেলতে পারেনি ইভানাকে। অদ্ভুত এই ত্রিভুজ প্রেমের কোনো ভবিষ্যৎ নেই জেনেও মনের অন্তঃস্থল থেকে একে অপরকে ভালোবেসে যাওয়ার মাঝে যে সুখ, তা মেজবা অনুভব না করলেও তারা দুজনে করছে বেশ। সকল ঘরের আলো নিভিয়ে অনাকে দেখে শোবার ঘরে এলো মেজবা। আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে বিছানায় এসে বালিশে হেলান দিয়ে বসলো সে। ধরাবে না করে একটি সিগারেট ধরিয়ে ডেকে উঠল উল্লাসীকে। তবে পাশ থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সে আবারও বলল, ঘুমিয়েছো? হুম। এত চুপচাপ যে? এ পর্যায়ে উঠে বসল উল্লাসী। মেজবাহুর দিকে এগিয়ে এসে কপাল কুঁচকে বলল, বেটার হাফ মানে কি? বেটার মানে তো উত্তম, আর হাফ মানে অর্ধেক। তাহলে অর্ধেক উত্তম, এটি কোনো সম্পর্ক হলো? ঠাট্টা করে বলেছে। বললামই তো, ও আমার ফ্রেন্ড। শুধু আমার নয়, লিমনেরও। আমরা ইংল্যান্ডে যখন ছিলাম তিনজনের একই সাথে উঠা বসা ছিল। তারপর তো আমি আর লিমন দেশে চলে এলাম, কিন্তু ও ওখানেই সেটেল। তাই বলে ও আপনায় মারবে কেন? কখন মারলো? ওই যে খেতে বসে বারবার আপনার পিঠে মারছিল। মৃদু হেসে মেজবা বলল, এজন্যই কি তোমার মন খারাপ? জানি না। আচ্ছা, আপনি কি সত্যি ওনার পিছনে মশার মতো ঘুরঘুর করতেন? এটাও ঠাট্টা করে বলেছে। এক মুহূর্ত নীরব থেকে চোখ মুখ কুঁচকে ফেলল উল্লাসী। কটমটে গলায় বলল, তাহলে আপনি ওকে আদর করলেন কেন? আদর? কোথায়? এখন বলছেন কোথায়, অথচ উনি যাবার সময় ঠিকই উনাকে জড়িয়ে ধরলেন। আরে বাবা, এটা ফর্মাল হাগ, আদর হতে যাবে কেন? আমাকে কখনো করেছেন সব? আমাকে কখনোই আপনি আদর দিতে চান না? সব সময় একটু দিন না, একটু দিন না করে করে হাজারবার চাইতে হয়। বলেছি তো, বড় হলে সব দেব, সব। বড় কেন হতে হবে? এখন দিলে কি সমস্যা? আমাকে ছোট ছোট বলে আমার জিনিস আপনি অন্যকে দিয়ে দিচ্ছেন। তা বুঝি আমি বুঝি না। সিগারেট স্টেতে রেখে উঠে বসলো মেজবা। প্রশ্নসূচক চোখে উল্লাসীর দিকে চেয়ে বলল, আমি তোমার জিনিস তো? আপনি শুধুই আমার জিনিস। একটা কাজ করলে কেমন হয়? আপনার শার্টের সাথে একটি কাগজ লাগিয়ে তাতে লিখে দেব, এটি শুধুই উল্লাসীর সম্পদ। অন্যেরাই একদম নজর দেবেন না, নয়তো চোখ খুলে খসে পড়বে। আর জড়িয়ে ধরলে পুরো শরীরে কুষ্ঠরোগ হবে। ভালো হবে না। ঠিক কী বলবে ভেবে পেল না মেজবা। নির্বাক শ্রোতা বেশে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর
খলখল করে হেসে উঠল সে। রাত গভীর হচ্ছে, ধীরে ধীরে নিস্তব্ধ হচ্ছে চারিপাশ। বড়সড় একটি ঘরে একা বসে মাজহারুলের অস্থির মন পায়চারি করছে অতীত জুড়ে। যে দিন চলে যায় সে দিন আর ফিরে আসে না জেনেও মনের গহীনে অসহ্য আশা জমিয়ে রাখার নামেই কি নির্বুদ্ধিতা। যা হারিয়েই গেছে তার জীবন ছেড়ে, তা কি হবে মনে করে। তবে বেকুব মন তাকেই খোঁজে বারে বারে, একবারও বুঝতে চেষ্টা করে না সে তার কখনো ছিলই না। দীর্ঘ শ্বাস ফেলে বিছানায় শরীর মেলে দিল মাজহারুল। রাত দুটোর উপরে বাজে, অথচ এখনো ঘুমের দেখা নেই তার চোখে। পাশের রুমেই মৌমির সঙ্গে রয়েছে জ্যোতি। এতক্ষণে হয়তো মা মেয়ে দুজনে একে অপরকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। মেয়েকে ছাড়া এই প্রথম রাত কাটাতে প্রচুর কষ্ট হচ্ছে। সেই সাথে বেদনাদায়ক অতীতের স্মৃতিগুলো যেন কামড়ে কামড়ে খাচ্ছে তার বুকের ভিতরটা। উচিত হয়নি তার মৌমিকে নিয়ে ঢাকায় আসা। সে মরে গেলে মরে যেত, তবুও তো এই যন্ত্রণাদায়ক অতীত ছেড়ে রক্ষা পেত। চিন্তা জগতে বিচরণ করতে করতে চোখ জোড়া লেগে এসেছিল মাজহারুলের। হঠাৎ আসা ফোন কলে রিংটোনে ধড়মড়িয়ে উঠে বসল সে। চারিপাশে চোখ বুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টায় সফল হয়ে লম্বা একটি নিঃশ্বাস ফেলে ফোন রিসিভ করলো। ক্ষীণ স্বরে বলল, হুম, বলো। একবার আসবে এই রুমে? কেন, মৌমি উঠেছে নাকি? না, তুমি এসো, আমি অপেক্ষা করছি। ওপাশ থেকে জ্যোতি কল কাটতেই চোখ মুখ কুঁচকে ফেললো মাজহারুল। এত রাতে জ্যোতির ঘরে যাওয়াটা ঠিক হবে কিনা তা নিয়ে একরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বিবেক নানান বুঝ দিয়ে নিষেধ করলেও বেহায়া মনের সাথে না পেরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ধীর পায়ে এগুলো পাশের ঘরের দিকে। দরজা খোলা থাকায় কোনো রকমের বাধা না পেয়ে ঘরে প্রবেশ করলো মাজহারুল। বুকের ভিতরটায় তা টিপ টিপ করছে। আর একটি দিনও থাকবে না সে ঢাকায়। কাল সকাল সকাল এখান থেকে বেরিয়েই মেজবাহুর বাসা থেকে অনাকে নিয়ে রওনা হবে গ্রামের উদ্দেশ্যে। এভাবে আরো একটি দিন জ্যোতির ছায়ায় কাটালে পাগল হয়ে যাবে সে। ঘরের কোথাও জ্যোতির দেখা না পেয়ে হালকা কেশে উঠল মাজহারুল। প্রায় সাথে সাথেই ওয়াশরুম থেকে আওয়াজ এলো জ্যোতির। ভিতর থেকে সে উঁচু গলায় বলল, বসো, আমি আসছি। কথা না বাড়িয়ে ঘুমন্ত মৌমির দিকে এগিয়ে গেল মাজহারুল। কপালে ভালোবাসার একটি পরশ ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, মায়ের সাথে ঘুমিয়ে কেমন লাগছে রে আম্মা? খুব মজা, না? বিপরীতে মেয়ের সাড়া না পেয়ে মৃদু হেসে সোফায় এসে বসল মাজহারুল। জ্যোতি কেন ডেকেছে তাকে তা জানতে মনের ভিতরটা ছটফট করছে। তুমি আসবে ভাবিনি। টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে মাজহারুলের পাশে এসে বসলো জ্যোতি। ডান হাত মাজহারুলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখনো হাত কাটার দাগ যায়নি, দেখেছো? দেখলাম। কেন কেটেছিলাম? মনে পড়ে? পরে কেন, বলো তো? নড়ে চড়ে বসলো মাজহারুল। গম্ভীর মুখে বলল, তুমি কি এসব বলতেই আমাকে ডেকেছো? না, ঘুম পাচ্ছিল না, ভাবলাম তোমার সাথে খানিকক্ষণ গল্প করি। ও, একটা কথা বলি, বলো। তুমি আমায় এখনো ভালোবাসো? জানি না, কখনো জানতে ইচ্ছে হয় না। না। দীর্ঘ শ্বাস ফেলল জ্যোতি। সোফায় আরাম করে বসে উদাস গলায় বলল, আমার না, মাঝে মাঝে জানতে ইচ্ছে হয়, তোমাদের কাছে ফিরে যেতে ইচ্ছে হয়। তবে যখনই তোমার স্বভাবের কথা মনে পড়ে তখন নিজেকে শান্ত করি। ওহ, তুমি আমায় কখনোই বোঝোনি, আমার চাওয়া পাওয়ার মূল্য দাওনি। যখন তোমাকে আমার প্রয়োজন ছিল তখন কখনোই তোমায় কাছে পেতাম না। আমার খুব কষ্ট হতো, জানো? জানি। জেনেও কেন কিছু করতে না? স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে একটি বার কি বাবার মুখের উপর কথা বলা যেত না? হয়তো যেত, তবে তাতে আব্বাকে অসম্মান করা হতো। তাচ্ছিল্যের হাসি ঠোঁটে ফুটল জ্যোতির। মাজহারুলের দিকে ফিরে বলল, সম্মান করা এবং অন্যায় মেনে নেবার মাঝে যে পার্থক্য রয়েছে তা হয়তো তুমি জানো না। তুমি তো জানো, তাহলে তুমি কেন অন্যায় করলে? আমি কোনো অন্যায় করিনি। চোয়াল শক্ত হয়ে এলো মাজহারুলের। শক্ত গলায় সে বলল, 7 মাসের বাচ্চাকে ফেলে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়া অন্যায় নয়। না, নয়। স্বামীর সাপোর্ট না পেলে একজন মেয়ে এমন হাজারো ছেলের সাথে পালিয়ে যাবার অধিকার রাখে। তাই তোমার বিবেক তোমাকে এই বলে? হ্যাঁ, বলে। উঠে দাঁড়ালো মাজহারুল। জ্যোতির সঙ্গে আর এক মুহূর্ত বসে থাকার ইচ্ছে তার নেই। রাগে তার পুরো শরীর থরথর করে কাঁপছে। কোথাও যাবে না তুমি। আমার কথা শেষ না হবার আগে তুমি কোথাও যাবে না। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে দরজা বন্ধ করলো জ্যোতি। তারপর আবারও ফিরে এলো মাজহারুলের কাছে। তার মুখোমুখি দাঁড়িয়ে শীতল গলায় বলল, একটা কথা কি জানো মাজহার? তুমি তোমার বাবা মায়ের কাছে ভালো সন্তান হতে পেরেছো। তবে
আমি আমার সন্তানের কাছে ভালো মা হতে পারিনি, আর না কখনোই পারবো। চোখ জোড়া বুজে সজোরে কিছু নিঃশ্বাস ছেড়ে আবারও সোফায় বসলো মাজহারুল। সময় নিয়ে নিজেকে শান্ত করে ধীর গলায় বলল, এমন তো হবার ছিল না, কিন্তু হয়েছে তো। বিশ্বাস করো, আমার দম বন্ধ হয়ে আসে। একজন মা হয়ে জীবিত অবস্থায় আমি আমার মেয়ের সাথে থাকতে পারি না। এর চেয়ে কষ্টকর কিছু আর পৃথিবীতে আছে? ফুপিয়ে কেঁদে উঠল জ্যোতি। মাজহারুলের পাশে বসে আঁকড়ে ধরল তার দু হাত। ব্যাকুল স্বরে বলল, ওকে আমার কাছে প্লিজ দিয়ে যাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি ওকে তোমার কাছ থেকে কখনোই আলাদা করব না। ওর আমাকে দরকার। ও বড় হচ্ছে, দেবে আমার মেয়েকে আমার কাছে। জ্যোতি, তুমি শান্ত হও। আমি শান্ত আছি। তুমি শান্ত নেই। তুমি বোঝো না। তুমি কিছুই বোঝো না। আমি তো মা, আমার কষ্ট হয় না। আমি আর কত নিজেকে শক্ত করব। বাচ্চা নিয়ে নাও। মৌমিকে মনে পড়বে না। কিসের বাচ্চা? কোন বাচ্চা? নেব না বাচ্চা। কোনো বাচ্চা নেব না। আমার মৌমিকেই চাই। ক্রন্দনরত অবস্থায় চেঁচিয়ে উঠল জ্যোতি। পরিস্থিতি নিমিষেই পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝতে পেরে একটি দীর্ঘশ্বাস ফেলল মাজহারুল। ভারী গলায় বলল, আমার এখন যাওয়া উচিত। না, তুমি যাবে না। তুমি সব সময় আমাকে এড়িয়ে যাও। আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। মাজহারুলের বাহু ধরে নিজেকে আবদ্ধ করল জ্যোতি অশ্রুসিক্ত নয়নে। তার দিকে একরাশ আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে বলল, দেবে না মৌমিকে আমার কাছে? তুমি অন্তত আমার প্রাণকে কেড়ে নিও না। মাজহারুলের উত্তরে পুরো শরীর জুড়ে শীতল এক রক্তস্রোত বয়ে গেল জ্যোতির। তাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে চোখ জোড়া বুঝলো সে। সে খুব লোভী, খুব। নয়তো মাজহারুলের কাছ থেকে কি করে চাইতে পারলো সে তার জীবনকে? লোকটি সহজ সরল বলে চারিপাশের গভীর নীরবতার মাঝে পাশাপাশি থাকা দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ এক একজনের শরীরে বিচ্ছে কাটার মতো। মাজহারুলে বুকে লাগা জ্যোতির এক একটি গরম নিঃশ্বাস মন্ত্রমুগ্ধের মতো ডাকছে তাকে। দীর্ঘদিন যাবৎ থেমে থাকা দুজনের বুকের মাঝের ঝড় ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। ডুব দিতে ইচ্ছে করছে জ্যোতির মনের অন্তঃস্থলে। ভারী কিছু নিঃশ্বাস ফেলে মাজহারুল হাত বাড়ালো জ্যোতির মুখের দিকে। দুই হাতের আঁচলে তার মুখ তুলে ধরে ঠোঁট বাড়িয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে তার পিঠ খামচে ধরল জ্যোতি। পাপ হবে, তাই না? গভীর কিছু নিঃশ্বাস ফেলে মাজহারুলের প্রশ্নের জবাবে মাথা নেড়ে চোখ বুজল জ্যোতি। খানিকটা উঁচু হয়ে নিজের ঠোঁট জোড়া ঠেকালো মাজহারুলের ঠোঁটের সঙ্গে। গাঢ় কিছু নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে শুষে নিতে শুরু করলো তার ঠোঁট। সকালের হাতের কাজ সেরে ফ্ল্যাট লক করে উল্লাসের সঙ্গে আড্ডা দেবার জন্য বেরিয়ে পড়ল মুন্নি সরকার। কিছুক্ষণ আগেই মেজবাহর বড় ভাই এবং অনা গ্রামের জন্য রওনা হয়েছে। হুট করে এসে এভাবে হুট করে তাদের চলে যাওয়াটা মোটেও সুবিধার লাগছে না। অনার ভাষ্য মতে আরও বেশ কিছুদিন ঢাকায় থাকতো তারা। অবশ্যই একদিক দিয়ে ভালোই হয়েছে। উল্লাসে এখন একা, কাজকর্মও তেমন নেই। দুজনে বসে বেশ সময় নিয়ে আড্ডা দেওয়া যাবে। তাছাড়া আরও একটি কাজ উল্লাসীকে করতে হবে, যা বাড়িতে মেহমান থাকা অবস্থায় কোনোভাবেই সম্ভব হতো না। বেল বাজাতেই ভিতর থেকে দরজা খুলে দিল উল্লাসী। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আমি আপনার কাছেই যেতে চাইছিলাম। অনাপাড়া চলে যাবার পর বড্ড বেশি একা একা লাগছিল। ফ্ল্যাটের ভিতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে এগোতে এগোতে মুন্নি সরকার বলল, ওদের না আরও বেশ কদিন থাকার কথা ছিল, আজ হুট করে চলে গেল কেন? দরজা বন্ধ করে মুন্নি সরকারের পাশে সোফায় বসলো উল্লাসী। কপাল কুঁচকে বলল, বড় ভাই রাতে কোন বন্ধুর বাসায় যেন ছিল। বেশ ভোরেই মৌমিকে ঘুমন্ত অবস্থায় নিয়ে এখানে এলেন উনি। এনেই বলল, আজই নাকি গ্রামে ফিরতে হবে, খুব জরুরি কাজ আছে। তারপর তো হুলস্থুল করে অনায়াপাকে ঘুম থেকে উঠিয়েই রওনা হলো। জানেন ভাবি, মেয়েটা এত কাঁদছিল আম্মু আম্মু করে, অথচ বড় ভাই তার ধারই ধারলেন না। উনি কি পাগল নাকি? কথাবার্তাও কম বলে। আরে না, পাগল কেন হবে? সোফায় শরীর এলিয়ে বসলো মুন্নি সরকার। নাক কুঁচকে বলল, বাদ দাও, গেছে ভালোই হয়েছে। তা কাল রাতে কি এসেছিল বাসায়? সবই তো দেখলাম। ওনার ফ্রেন্ড। ফ্রেন্ড না ছাই। দেখলাম তো কিভাবে লেপটালেপটি করলো। মানে, শোনো উল্লাসী, তুমি ছোট, তুমি অনেক কিছুই বোঝো না। তবে তোমাকে আমার অনেক ভালো লাগে, আর আমি সবসময় চাইও তুমি ভালো থাকো। কিছু বলল না উল্লাসী। মনোযোগী বেশে নীরবে তাকিয়ে রইল মুন্নি সরকারের দিকে। বড় বোন হিসেবে আমি আজ তোমায় কিছু কথা বলবো। আশা করি তুমি কথাগুলো বুঝবে, কারণ তুমি এতটাও ছোট নও যে নিজের আর পরের মাঝে তফাৎ করতে পারবে না। বলুন।
ওই মেয়ের চেহারা চালচলন দেখে আমার মোটেও সুবিধার লাগছে না। এসব মেয়ে সমাজে কেন জন্ম নেয় জানো? উহু, অন্যের স্বামীকে নিজের করে নিতে। তার উপর তুমিও ছোট, কিছু বোঝো না। এই সুযোগে ওই চামচিকা তোমার সংসার উজাড় না করলে হয়। ভ্রু কুঁচকে উল্লাসী বলল, কোন চামচিকা? ইস, এত অবুঝ হলে চলে? শোনো, নিজের স্বামীকে নিজের কাছে ধরে রাখো। তাতে যদি জান যায় যাবে, তবুও তাকে অন্য কারো হাতে দেবে না। হঠাৎ গতকাল রাতের ব্যাপারটি মাথায় এলো উল্লাসীর। ঘাড় নেড়ে সে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ে আমার চেয়ারে বসেছিল। তা তো বসবেই। ছাড় আরো দাও। পুরুষ মানুষ ঘরে না পেলে বাইরে যাবেই, এটা তাদের স্বভাব। কিন্তু ঘরে পাবে না কেন? ঘরে তো সবই আছে। নিজের কপাল নিজে চাপড়ালো মুন্নি সরকার। অস্থিরতা নিয়ে বলল, আরে বলদ, ওসব না ওসব না। তাহলে কি? মধু? মধু? ওটাও তো ঘরে আছে। আরে বাবা, উফ! শোনো, এই নাইটিটা ধরো। আজ রাতে ঘুমানোর আগে এটা পরবে। এটা পরলে ঘরে যখন মৌমাছির চাক পাবে মেজবা, তখন আর বাইরে মধু খুঁজতে বেরোবে না। উচ্ছ্বাসের সাথে নাইটি হাতে নিল উল্লাসী। এটি পরলেই উনি আর ওই মেয়েকে আদর করবে না। তাহলে এ আর তেমন কি, পরাই যায়। এটা আমার বিয়ের পরের নাইটি, তোমার ভাই কিনে দিয়েছিল। তখন তো তোমার মতোই ফিট ছিলাম, প্রায় রাতেই পরতাম। হাসান ভাই আপনাকে কিনে দিয়েছিল। কই, আমাকে তো উনি কিনে দিলেন না। তোমাকেও দেবে। এটা পরে আদর চাইবে, শুধু কপালে নয়, পুরো শরীরে চাইবে। ঠিক আছে? মাথা নেড়ে মুন্নি সরকারের কথায় সম্মতি জানালো উল্লাসী। ছোট আদরে চলবে না, আজ রাতে উনাকে বড় আদর দিতেই হবে। তবে ঘরে মৌমাছির চাক কোথায় পাবে? গ্রাম হলে না হয় খোঁজ করা যেত, শহরে ওসব কই পাবে সে? অস্থিরতায় আচ্ছন্ন হয়ে চেয়ারে বসে ভ্যানিটি ব্যাগ মেঝেতে ছুঁড়ে ফেলল জ্যোতি। হোটেল থেকে সরাসরি অফিসে আসা মোটেও উচিত হয়নি তার। ঘুম থেকে উঠে মৌমি এবং মাজহারুল কারোই দেখা না পেয়ে এমনিতেই পুরো মাথা আউলিয়ে আছে। এর মাঝে রাশেদ ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছে। চেয়ারে শরীর এলিয়ে চোখ জোড়া বুঝল জ্যোতি। লম্বা একটি দম ছেড়ে গত রাতের কথা স্মরণ করলো। রাতে মাথা ঠিক ছিল না তার। যা হয়েছে ঝোঁকের বশে হয়েছে, ভুল ক্রমে হয়েছে। তবে ভুল তো সে একা নয়, মাজহারুলও করেছে। তারপরও কেন মাজহারুল এই কাজটি করলো? শেষবারের মতো মেয়েটিকে একটু মন ভরে কেন দেখতে দিল না? ওদিকে ফোনটাও বন্ধ করে রেখেছে। একবার কি মেজবাহর চেম্বারে গিয়ে খোঁজ নিয়ে দেখবে ওরা ঢাকাতেই আছে কিনা। থাকলে না হয় আরেকটি বার মেয়েকে বুকের ভিতর আঁকড়ে ধরবে। শেষবারের মতো মুখে হাজারো ভালোবাসার ছোঁয়া লাগিয়ে দেবে। পর মুহূর্তে নিজের মন স্থির করল জ্যোতি। গত রাতে যা হয়েছে, তারপর আবারও মাজহারুলের মুখোমুখি হতে চায় না সে। তবে তার মেয়ে, তার তো কোনো দোষ নেই। এসবের মাঝে বুক চিরে গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জ্যোতির। বুকটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে। আর কখনোই তার এই বুকে আসবে না মৌমি। ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। আশ্চর্য, এত বারবার কল দিচ্ছি, অথচ তুমি পিক কেন করছো না? সমস্যা কি তোমার জ্যোতি? ফোনের অপর প্রান্ত থেকে রাশেদ রহমানের কড়া গলা শুনে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল জ্যোতি। ক্ষীণ স্বরে বলল, বাসে ছিলাম। বাসে কেন থাকবে? বাসা থেকে তোমার অফিসে যেতে বাস লাগে না? তাহলে আজ কেন লাগলো? জানি না। জানো, ইউ নো এভরিথিং। তুমি কাল রাতে বাসায় ছিলে না। সত্যি করে বলবা, কোথায় ছিলে কাল রাতে তুমি? মৌমির সঙ্গে। মৌমির সঙ্গে মানে? তুমি কোথায়, কার বাসায় ছিলে? আর মাজহারুল, সেও কি তোমার সাথেই ছিল? নিজেকে শান্ত রাখার চেষ্টায় ব্যর্থ হলো জ্যোতি। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে রাশেদ। কিন্তু কেন? এ অধিকার কি তাকে দিয়েছে সে? আমি যেখানেই থাকি আমাকে এ জাতীয় প্রশ্ন করার তুমি কে? আমাকে আমার মতো করে চলতে দাও রাশেদ। নয়তো আমাদের সম্পর্ক এখানে শেষ করতে আমি দুবার ভাববো না। দাঁতে দাঁত চেপে একদমে কথাগুলো বলে কল কেটে ফোন বন্ধ করে রাখলো জ্যোতি। হাত পা অনবরত কেঁপে যাচ্ছে তার। বুকের মাঝে চলছে তুফান। দু চোখের জ্বালায় তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছে। অসহ্য লাগছে এই পৃথিবীকে। দীর্ঘদিনের এই একাকিত্ব তাকে এতটা কষ্ট দেয়নি যতটা না আজ পাচ্ছে সে। ল্যাব 8 থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রিক্সা নিল মেজবা। আজ রোগীর সংখ্যা তেমন একটি ছিল না বললেই চলে। তাহলে কি রোগীরাও জেনে গেছে আজ তার চৈতালি বাড়িতে একা? তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। আনমনেই হেসে উঠল মেজবা। দিনে দিনে তার চিন্তা ভাবনা বেশ পাগলাটে হয়ে যাচ্ছে। তবে আজ পুরো একটি দিনে সে প্রহর গুনে গেছে আজ রাতের। বেশ কদিন পর মেয়েটাকে একা পাচ্ছে সে। সন্ধ্যায় একসাথে বসে টেলিভিশন দেখা, দুজনে মিলে খেতে বসা, গল্পগুজব হয় না অনেক দিন।
আজ না হয় সব চাওয়া পাওয়া পূরণ করে নেওয়া যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে একটি সিগারেট ধরালো মেজবা। রাতের অন্ধকার আকাশে তারারা জ্বলজ্বল করছে, আর অন্ধকার পৃথিবীর বুকে তার হাতের জ্বলন্ত সিগারেট। দুটোর মাঝে অদ্ভুত একটি মিল থাকলে অমিলের সংখ্যা অগণিত। যেমনটা তার এবং উল্লাসের ক্ষেত্রেও প্রযোজ্য। বয়সের ব্যবধান, চালচলন, চিন্তা ভাবনা, প্রতিটি ক্ষেত্রে অসংখ্য বৈসাদৃশ্য থাকার পরেও উল্লাসের প্রতি তার মনের টান যেন দিনে দিনে বেড়েই চলছে। মায়ার বাঁধন, বেশ জটিল বাঁধন। এ বাঁধন ভালোবাসায় রূপ নিতেও সময় নেয় না। চা কতক্ষণে পাবো? এই তো আপনার চা। চায়ের কাপ হাতে নিয়ে ইশারায় উল্লাসীকে পাশে বসতে বলল মেজবা। ধোয়া ওঠা গরম চায়ের কাপের দিকে তাকিয়ে নরম গলায় বলল, কোচিংয়ে কথা বলে এসেছি। কাল থেকে এ সময় কোচিংয়ে থাকতে হবে তোমার। আচ্ছা। কাল গেলে হাসিব মাহমুদ নামের এক লোক বইয়ের একটি লিস্ট দেবে তোমায়। ওটা ঠিকঠাক রেখো। আমি পরশু বই খাতাপত্র যা লাগে কিনে আনবো। আচ্ছা। ক্লাসে সবার সাথে বেশি একটা মিশবে না, দেখে শুনে তারপর একটি মেয়ে বন্ধু বানিয়ে নেবে। আচ্ছা। সবাই হয়তো নানান কথাবার্তা শোনাবে, আমার সম্পর্কে নানান কিছু জানতে চাইবে। তুমি শুধু এটুকুই বলবে, আমি জানি না। এ সম্পর্কে আমার স্বামীকে জিজ্ঞেস করুন। ঠিক আছে? আচ্ছা। এ পর্যায়ে চায়ের দিক থেকে নজর সরিয়ে উল্লাসের দিকে দিল মেজবা। ভ্রু কুঁচকে বলল, এত অস্থির লাগছে কেন তোমায়? জানি না। কি হয়েছে খুলে বলো তো। জানি না। আমি যাই। উল্লাসী উঠে দাঁড়াতেই তাকে থামালো মেজবা। হাত ধরে টেনে আবারও সোফায় বসিয়ে বলল, কোথায় যাবে? কাজ আছে। কোনো কাজ করতে হবে না। আজ প্লিজ আমার সাথে বসো। কোনো উপায় না পেয়ে অস্থির মনে মেজবাহর পাশে বসলো উল্লাসী। মুন্নি সরকারের কথা মতো তাকে আজ বড় আদর নিতেই হবে। উনার দেওয়া একটি কপালের চুমু ভালো লাগার চরম শিখরে নিয়ে যায় তাকে। তবে সেটিও নিতে হয় হাজারবার চেয়েছে। সেখানে পুরো শরীরের চুমু চাইতে তাকে কত আবদার করতে হবে ভেবেই গলা শুকিয়ে আসছে তার। এই উল্লাসী, আমার কথা শুনছো? হ্যাঁ। উদ্বিগ্ন মুখে উল্লাসী জবাব দিতেই সন্দেহ হলো মেজবাহর। কিছু একটা হয়েছে মেয়েটির। নয়তো মনোযোগী শ্রোতা বেশে, যার কাজই তার প্রতিটি কথা শোনা। সে আজ অন্যমনস্ক। রাতের খাবার শেষে ব্যালকনিতে মেজবাহ সিগারেট খাবার জন্য যেতেই মুন্নি সরকারের দেওয়া নাইটি নিয়ে ওয়াশরুমে ঢুকলো উল্লাসী। সময় নিয়ে তা পরে আয়নায় তাকিয়ে নিজেকে দেখে নিল। ছোটবেলায় হাতা কাটা ফ্রক সে অনেক পরেছে। মুন্নি সরকারের দেওয়া এই নাইটিটি কিছুটা সেরকমই, শুধু পার্থক্য এতে পিঠ ও বুকের অনেকটা অংশ বেরিয়ে আছে এবং পা পুরোটা দেখা যাচ্ছে, যা অত্যন্ত অস্বস্তিকর। চোখ মুখ কুঁচকে নাইটি খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েও তা বদলে ফেললো উল্লাসী। এসব পরলে যদি নিজের জিনিস নিজেরই থাকে, তাহলে কিছুক্ষণের জন্য পরলে ক্ষতি কি? তাছাড়া মুন্নি সরকার বারবার বলে দিয়েছেন, স্বামীকে শরীর দেখালে কোনো পাপ হবে না। এসব দেখার অধিকার একমাত্র তারই। শুনছেন? ভিতরে আসুন। ঘরের ভিতর থেকে উল্লাসের ডাক শুনে সিগারেট ফেলে উঠে পড়ল মেজবা। মেয়েটি এখন তার বায়নার ঝুড়ি খুলে বসবে। যা মানতে খানিকটা নারাজ থাকলেও তার বায়নার সাথে না পেরে উঠে শেষমেশ মানতেই হবে তাকে। ঠোঁট ভর্তি হাসি নিয়ে ঘরে ঢুকতেই 480 ভোল্টেজের শক খেল মেজবা। জেগে জেগে স্বপ্ন দেখছে না তো সে? নয়তো স্লেভলেস নাইটি পরিহিতা উল্লাসীকে কিভাবে দেখবে সে? ঢোক গিলল মেজবা। স্বপ্ন নয় এটি। তার সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং তার সহধর্মিণী উল্লাসী। এ যেন অবাস্তব সত্য। খানিকক্ষণ আগেই মেয়েটি ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে ঘেমে একাকার হয়ে খাবার গোছাচ্ছিল, অথচ এখন সেসবের চিহ্নটুকু নেই। বিপরীতে এতদিন যাকে বাচ্চা বাচ্চা বলে মুখে থুতু বের করে ফেলেছিল, তাকে আজ কোনো দিক দিয়েই বাচ্চাদের মতো লাগছে না। হালকা গোলাপি রঙের নাইটিতে তার শরীরের 3/4 বেরিয়ে আছে। ফর্সা গায়ের রং যেন জল জল করে জানান দিচ্ছে তার শরীরের সৌন্দর্য। কি হলো? আমাকে ভালো লাগছে না? উল্লাসের গলার স্বরে ঘোর কাটল মেজবাহর। ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলে ঢোক গিলে সে বলল, এসব কি পরেছ? নাইটি। তা তো দেখতেই পাচ্ছি। কেন এসব পরেছো তুমি? আপনার জন্য। পিছন ফিরল মেজবা। অস্থির গলায় বলল, যাও, খুলে এসো এসব। কেন খুলবো? তাছাড়া আপনি ওইদিকে ঘুরলেন কেন? প্রশ্ন করো না তো। যেটা বলছি সেটা করো। আপনি আগে আমার দিকে ফিরুন। গলার স্বর খানিকটা তীক্ষ্ণ করল মেজবা। বলল, উল্লাসী, এসব আমার পছন্দ নয়। তুমি প্লিজ গিয়ে চেঞ্জ করে এসো। বললেই হলো, চেঞ্জ করব না, করব না, করব না। জেদ করো না। তাছাড়া তুমি এসব পেলে কোথায়? মেজবাহর দিকে এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো উল্লাসী। তবে পর মুহূর্তেই আবারও মেজবাকে পিছন ফিরতে দেখে ভ্রু কুঁচকে গেল তার।
কটমটে গলায় সে বলল, আপনি আমাকে দেখছেন না কেন? তুমি আগে চেঞ্জ করে এসো, তারপর বলবো। না, আমি চেঞ্জ করলে আবারও আপনি ওই চামচিকাকে আদর করবেন, তা মনে হয় বুঝি না আমি? অবাক হলো মেজবাহ, বিস্মিত গলায় বলল, চামচিকা কে? ওই যে ইভানা। আরে, ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড না ছাই, সব বুঝি আমি। পুরুষ মানুষ ঘরে না পেলে বাইরে যাবে, এটা তাদের স্বভাব। বিস্ময়ের শেখরে পৌঁছে গেল মেজবাহ। এই মেয়ে এসব কি বলছে? যে মেয়ের স্বামী স্ত্রীর মাঝের বন্ধন সম্পর্কেই অবগত নয়, তার মাথায় পুরুষ মানুষের চাহিদার কথা এলো কিভাবে? আপনি আমার জিনিস, তা বুঝে না কেন ওই মেয়ে? আপনি কালই কোথাও থেকে মৌমাছির চাক জোগাড় করবেন, ঘরের যে কোনো এক কোণায় লাগিয়ে রাখবো, তবুও আপনি মধু খুঁজতে ওই মেয়ের কাছে যাবেন না। পাশ ফিরল মেজবা, ছানা ভরা চোখে উল্লাসের দিকে তাকিয়ে বলল, মানে? মধু? মৌমাছির চাক? কি বলছো এসব? হ্যাঁ, আপনি মৌমাছির চাক যখন ঘরে পাবেন, তখন আর বাইরে মধু খুঁজতে বেরোবেন না। আমি বুঝি না, মধু ঘরে থাকতেও আপনার মৌমাছির চাক কেন লাগবে? এই শহরে ওসব পাওয়া কি সহজ নাকি? বোধগম্য হলো না মেজবাহর। দু হাতে নিজের মাথা চেপে ধরে সে বলল, যথেষ্ট হয়েছে, তুমি যাও, আর চেঞ্জ করে এসো। নড়ল না উল্লাসী, ঠায় দাঁড়িয়ে রইল মেজবাহর সামনে। অপরদিকে মেজবাহ ক্রমেই নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলছে। বুকের ভিতর তুফান শুরু হয়েছে তার। উল্লাসীকে নিয়ে ভাবে সে, নিজের স্ত্রী হিসেবে যতটা ভাবা উচিত ভাবে, তবে বিবেকের কাছে নিজেকে দৃঢ় রেখে মনের বাসনাগুলো মনের গহীনেই লুকিয়ে রাখে। রোজ রাতে উল্লাসীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখে, একটি সঠিক সময়ের অপেক্ষা করে। তবে আজ উল্লাসী এক কোন নেশায় আকর্ষিত করলো তাকে। নিজেকে সামলে নেওয়া যে বড্ড দায় হয়ে পড়ল। আপনি আমাকে ভালোবাসেন না, আপনি ওই মেয়েকে ভালোবাসেন, তাই না? বুঝি তো আমি, সব বুঝি। ছলছলে চোখে ক্ষীণ স্বরে উল্লাসী কথাটি বলতেই ঠোঁটে হাসি ফুটল মেজবাহর। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে সে বলল, সব বোঝো? হ্যাঁ, উনি সুন্দর। উনার মতো আমি ইংরেজিতে কথা বলতে পারি না, উনার মতো চুল রং করা নেই আমার, উনার মতো জামা পরি না আমি। এর জন্যই আপনি আমাকে ভালোবাসেন না। আমাকে ছোট আদর দিয়ে শান্ত রেখে উনাকে বড় আদর দেন। আমি সব বুঝি। হঠাৎ উল্লাসী ফুঁপিয়ে কেঁদে উঠতে দেখে তার মুখ আঁচলে তুলে ধরল মেজবা। মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, এসব কে বলেছে তোমায়? যেই বলুক, আমি বুঝি। হুম, বোঝো না? তাহলে আপনার কাছে আমার এত চাইতে হয় কেন? ওই মেয়েকে তো না চাইতেই দিয়ে দেন। এ ব্যাপারে কালও তোমায় বুঝিয়েছি উল্লাসী। না, আমি বুঝিনি। আমার বড় আদর চাই, দিন না আমায় একটু বড় আদর করে। দিব, সময় হলেই দিব। সময় হয়েছে, আজই দিবেন। দিন না একটু, দিন না, দিন না। সত্যি তোমার বড় আদর চাই? হ্যাঁ, চাই। ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলে সিদ্ধান্ত নিল মেজবা। মন এবং বিবেকের যুদ্ধে মনকে জিতিয়েই উল্লাসীকে পাঁচ কোলে উঠিয়ে বিছানায় ধীরে সুস্থে নামিয়ে নিজের ভরটাও ছেড়ে দিল তার উপর। এভাবে চেপে ধরেছেন কেন? নিঃশ্বাস নিতে পারছি না তো। উল্লাসীর কথায় তাল না দিয়ে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিল তার ঠোঁটের মাঝে। ধীরে ধীরে শুষে নিতে শুরু করলো ঠোঁটের সাথে তার সকল চাওয়া পাওয়াগুলোকে। একের পর এক ঠোঁটের স্পর্শ এঁকে দিতে লাগলো উল্লাসীর পুরো শরীর জুড়ে। চলবে গল্প নীরবতা। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।